আসসালামু আলাইকুম। গল্প কথা বাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাবো মোশতাক আহমেদের একটি সায়েন্স ফিকশন উপন্যাস নিরি, অষ্টম পর্ব। সকালে শূন্যনিনে সবাই বিস্ময় নিয়ে বাচ্চা দুটোকে দেখতে লাগলো। নীরু বাচ্চা দুটোকে কোলে করে নিচে নিয়ে এসেছে। নিচে যারা ছিল সবাই একবার করে কোলে নিয়ে আদর করছে বাচ্চা দুটোকে। সবার চোখেই বিস্ময়। শূন্যনিনের দলনেতা দেওফও বিস্মিত। সে নিজেই উৎসাহ নিয়ে বলল, বাচ্চা দুটো দেখতে কিন্তু দারুণ সুন্দর। কি সুন্দর পিটপিট করে তাকাচ্ছে, দেখেছো? নীরু বলল, মনে হচ্ছে কিছু যেন বলতে চাচ্ছে। কি বলতে চাচ্ছে? জানি না। শিশুদের কথা বোঝা যায় না, বুঝতে পারলে ভালো হতো। নীরু উৎসাহের সাথে বলল, কয়েকদিন ওদের সাথে থাকলে আমি বুঝতে পারবো। তা পারবে, ওদের ভালো মতো যত্ন নিও। অবশ্যই নেব। নীরির কি অবস্থা? খাওয়া দাওয়া কিছু করেছে? শেষ রাতে খেয়েছে, এখন ঘুমাচ্ছে। হুম, ওকে ঘুমাতে দাও। ওর বিশ্রাম প্রয়োজন। অনেক ধকল গেছে ওর উপর দিয়ে। ওর আসলে খুব কষ্ট হয়েছে। ঘুম থেকে না ওঠা পর্যন্ত বাচ্চা দুটো আমার কাছেই থাকবে। তোমার কাছেই রেখো, কারণ ওরা তোমার বাচ্চা। আমার বিশ্বাস ওরা তোমাকে সবার আগে চিনেছে, কারণ তুমি ওদের বাবা। বাবা কথাটা শুনে নীরুর উৎসাহ বেড়ে গেল। সে আরো আবেগের সাথে বাচ্চা দুটোকে নিজের মধ্যে আঁকড়ে ধরলো। তারপর কি মনে করে হঠাৎই চুমু খেলো ওদের। বাচ্চা দুটো তার দিকে তাকাতে নীরা নিজের অজান্তে হো হো করে হেসে উঠল। নীরর হাসি দেখে দিওফও হাসল। তারপর নীরর কাছ থেকে বিদায় নিয়ে নিজের ঘরে চলে গেল। নীরু আর নীর নতুন জীবন শুরু হয়েছে। নতুন জীবনের মূল কাজ হচ্ছে বাচ্চা দুটিকে লালন পালন করা। তারা ছেলেটির নাম রেখেছে রো, আর মেয়েটির নাম রি। তাদের সারাটা দিন রো আর রিকে নিয়েই কাটে। শুধু যে তাদের তা নয়, নিনিনের অন্য যারা আছে তাদেরও প্রচন্ড আগ্রহ রো আর রিকে নিয়ে। যে যখন সুযোগ পায় সেই আসে রো আর রিকে আদর করতে। আর ছোট শিশুরা সারাদিনই রো আর রির পাশে থাকে। রো আর রি যেন তাদের কাছে নতুন এক রহস্য, নতুন এক প্রেরণা। রো আর রি অবশ্য নিরিনের সবার জন্যই প্রেরণা। কারণ এতদিন নিরিনের সবাই জানতো একজন নারী এবং একজন পুরুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক হলে তারা নতুন শিশুর জন্ম দিতে পারে। রোবটেরা তাদের বিষয়টা জানিয়েছিল, কিন্তু বিস্তারিত জানায়নি। বলতো সময় হলে সবকিছুই জানবে। অথচ রোবটদের ছাড়াই ঘটনাটা ঘটে গেছে। এজন্য সবাই উৎসাহ অনেক বেশি। সবার মধ্যেই এখন একজন নারীকে পাওয়ার সুপ্ত বাসনা যেমন জাগ্রত হয়েছে, তেমনি সন্তান জন্ম দেওয়ার ইচ্ছাও সৃষ্টি হচ্ছে। কারণ নীরু আর নীরির জীবন দেখে তারা বুঝতে পারছে মানুষের জন্য সংসার জীবন, সংসারের বন্ধন খুবই গুরুত্বপূর্ণ। তারা দীর্ঘদিন সুনয়নে বসবাস করেছে, কিন্তু তাদের নিজের মধ্যে শক্ত বন্ধন তৈরি হয়নি। কেউ হারিয়ে গেলে কিংবা কারোর মৃত্যু হলে তারা কষ্ট পায় ঠিকই, কিন্তু কয়েকদিনে আবার তারা ভুলে যায়। অথচ নীরুর মধ্যে নীরির জন্য কি প্রচন্ড ভালোবাসা। এই ভালোবাসাই না তারা দেখেছে। নীরি যখন অসুস্থ বলে তারা সবাই ভুল বুঝেছিল, নীরু এক মুহূর্তের জন্য নীরিকে ছেড়ে যায়নি। বরং নীরিকে সুস্থ করে তোলার জন্য এমন কোনো চেষ্টা ছিল না যা সে করেনি। ওই সময় নীরুকে দেখে তারা বুঝেছিল পারিবারিক বন্ধন কতটা শক্ত হতে পারে। এজন্য সবার মধ্যে পারিবারিক বন্ধনে আবদ্ধ হওয়ার একটা বাসনা সৃষ্টি হয়েছে। তবে তারা তা প্রকাশ করছে না, কারণ তারা বিশ্বাস করে রোবটের আবার ফিরে আসতে পারে। নীরি এখন সম্পূর্ণ সুস্থ, তবে তার এখন অনেক কাজ। রোরিকে নিয়ে তার ব্যস্ততা এত বেশি যে কিভাবে সময় কেটে যায় টেরই পায় না। নীরু সবসময় তার পাশে থাকার কোনো কষ্টকে কষ্টই মনে হয় না। দিনের কাজ শেষ হলে তারা প্রতিদিন বিকেলে হৃদের পাশে বেড়াতে যায়।
হৃদটা সুননিনের পাশেই। তাদের সাথে অন্য শিশু যারা আছে তারাও যায়। হৃদের বাড়ির সবাই খেলাধুলা করে আনন্দ ও ফুর্তি করে। রো আর রি ছোট হয়, ওরা নিরো আর নিরির কোলেই থাকে। তবে ওরা সবসময় অন্য শিশুদের ছোটাছুটি দেখে, মাঝে মাঝে আনন্দে হাত পা ছুড়ে। আজ এরকম হাত পা ছুটতে নিরো বলল, নিরি, দেখো দেখো, রোরি দুজনে হাত পা ছুড়ছে, ওরাও খেলতে চায়। নিরির কাছে রো আর নিরোর কাছে রি। নিরির ওকে আদর করে বলল, আর কিছুদিন দেরি করো বাবা, তোমরাও হাঁটা শিখে যাবে। ওদের হাঁটটা শিখতে কতদিন লাগবে? আমি সঠিক জানি না, তবে অনেক আগে একটা প্রতিবেদনে পড়েছিলাম মানুষের বাচ্চারা হাঁটা শিখতে 1 বছর 3-4 মাস সময় লাগে। ওরে বাবা, তাহলে তো অনেক সময়। হুম, লম্বা সময়ই বটে। এই, 1 বছর ওদের কোলে রাখবো কিভাবে? 1 বছর কোলে রাখবে কেন? 3-4 মাস পর দেখবে হামাগুড়ি দিতে শিখেছে, 7-8 মাস পর দেখবে বসতে শিখেছে। তার মানে আগামী 3-4 মাস কোলে কোলে রাখতে হবে? হ্যাঁ, রাখবে। কিভাবে সম্ভব? নিরি হালকা ধমক দিয়ে বলল, তুমি কেমন বাবা, 3 মাস বাচ্চাকে কোলে রাখতে পারবে না? নীরা সোজা হয়ে বসে বলে, 3 মাস কেন, প্রয়োজনে আমি সারাটা জীবন ওদের কোলে কোলে রাখতে পারবো। আমি সেই রকম বাবা, বুঝেছো? কথাটা বলেই নীররির মুখে একটা চুমু দিল। চুমু দেওয়ার সময় রি হঠাৎ হেসে দিলে নীরও বলল, দেখো দেখো, কি সুন্দর হাসি, মনে হচ্ছে তুমি হাসছো। নীরে আগ্রহ নিয়ে বলল, রির হাসির সাথে বুঝি আমার হাসির মিল আছে? হুবহু মিল। আমার কি মনে হয় জানো, কোনো পুরুষ আর নারীর পরিবারের যে সন্তানের জন্ম হয়, সেই সন্তান ওই পুরুষ এবং নারীর বৈশিষ্ট্য নিয়েই জন্মগ্রহণ করে। হতে পারে। এজন্য তোমার আর আমার চেহারার সংমিশ্রণে ওদের নতুন চেহারা হয়েছে। এত কম বয়সে চেহারা বোঝা যাবে না, বড় হলে বোঝা যাবে। তবে এটা সত্য, ওদের চেহারা হুবহু তোমার কিংবা আমার মতো নয়। এজন্যই ওদের আমার খুব ভালো লাগছে, কারণ ওরা অন্যদের থেকে আলাদা। অর্থাৎ ওরা আমাদের মতো সাধারণ নয়, বলতে পারো অসাধারণ। আমাদের সন্তান অসাধারণ তো হবেই, কারণ আমরা দুজন দুজনকে ভালোবেসে সাধারণের বাইরে বের হয়ে অসাধারণকে ছুঁয়েছি। এই জন্য আমাদের পারস্পরিক বন্ধন, ভালোবাসা, সংসার জীবন, সুখ দুঃখ, আনন্দ বেদনা, এমনকি সন্তানেরাও অসাধারণ। তুমি খুব চমৎকার বলেছ। এখন বলো, ওদের ভবিষ্যৎ কি? আমি জানি না, তবে আমার কি ইচ্ছে জানো? কি ইচ্ছে? ওরা বড় হয়ে মানুষের মধ্যকার আবার সে প্রাকৃতিক সম্পর্কটা স্থাপন করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। মানুষ এখন সম্পূর্ণ কৃত্রিম হয়ে গেছে। মানুষের নিজস্ব বৈশিষ্ট্যের যে সক্রিয়তা, তা মানুষ হারিয়ে ফেলেছে। আমার ইচ্ছে ওরা মানুষের প্রাকৃতিক সে অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করবে। মানুষ তখন মানুষকে ভালোবাসবে। পুরুষ এবং নারী কেউ কাউকে ঘৃণা কিংবা হিংসা করবে না। তারা পারিবারিক বন্ধনে আবদ্ধ হবে। পারিবারিক সম্পর্কের মাধ্যমে আমাদের মতো সন্তান জন্ম দেবে। সন্তানকে ভালোবাসবে, বড় করবে। সন্তানেরাও তাদের বাবা মাকে শ্রদ্ধা করবে। একে অন্যের আনন্দে আনন্দিত হবে, অন্যের কষ্টে নিজেরা কষ্ট পাবে। যান্ত্রিক কোলাহল আর বিড়ম্বনা থেকে জীবনকে নিয়ে আসবে একেবারে প্রকৃতির ছায়াতলে, যেখানে সবকিছু থাকবে নির্মল, পবিত্র আর খাঁটি। তোমার কথা শুনে আমি খুব উৎসাহিত হচ্ছি নিরি। চোখ বড় বড় করে কথাগুলো বলল নীরো। তা তো হবেই, কারণ আমরা কৃত্রিমতার পরিহার করে প্রকৃত সত্যের জন্য স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন পূরণে আমাদের আরো সন্তানের প্রয়োজন হবে। প্রয়োজনে আমরা আরো সন্তান জন্ম দেব। কিন্তু সন্তান জন্ম দিতে তোমার খুব কষ্ট হয়,
আমি দেখেছি কি ভয়ানক কষ্টই না তোমাকে সহ্য করতে হয়েছিল। তা হয়েছিল, কষ্ট করে রোরিকে পেয়েছি বলেই আজ ওদের প্রতি আমার এত টান, এত ভালোবাসা। সহজলভ্য কোনো কিছুর প্রতি মানুষের ভালোবাসা স্থায়ী হয় না। পরিশ্রম আর কষ্টের প্রাপ্তিগুলোর প্রতি ভালোবাসা স্থায়ী হয়। এই জন্য রোরিকে আমার এত ভালোবাসি। ওরা যে আমাদের জীবন। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? তুমি যেমন আমার আপন, রোরিও ঠিক আমার ওই একই রকম আপন। আমারও সেরকম মনে হয়। এটাই বুঝি সংসারের টান, সংসারের ভালোবাসা। হয়তো তাই। আসলে আমরা আমাদের জীবনের অনেক কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমাদের জীবনে সবকিছু ঘটছে এবং আমরা আনন্দ পাচ্ছি। এই যেমন ধরো রোরির জন্মের ব্যাপারটা। আমি তোমার সাথে একমত। আমার কি মনে হয় জানো, কোথাও একটা সমস্যা হয়েছে, কোথাও একটা খটকা আছে। এর জন্য আমরা সবকিছু জানতে পারছি না। আমাদের অনেক কিছু জানানো হয়েছে, আবার অনেক কিছু জানানো হয়নি। সম্ভবত কোনো ক্লোন ল্যাবে আমাদের সৃষ্টি করার সময় আমাদের মস্তিষ্কের সম্পূর্ণ জ্ঞান সন্নিবেশিত করা হয়নি। তোমার ক্ষেত্রে কাজটা করেছে রোবটেরা, আর আমার ক্ষেত্রে করেছে নারীরা। দুটো কাজই অনৈতিক এবং অনাকাঙ্ক্ষিত। এরকম অনৈতিক কাজ কেন করেছে? অনৈতিক কাজ তখনই করা হয় যখন কোনো অনৈতিক উদ্দেশ্য থাকে। আমার ধারণা, আমাকে সৃষ্টির পেছনে পৃথিবীর নারীদের যেমন অনৈতিক কোনো উদ্দেশ্য ছিল, তেমনি তোমাকে সৃষ্টির পেছনে রোবটদেরও কোনো অনৈতিক উদ্দেশ্য ছিল। সম্ভবত কারো অনৈতিক উদ্দেশ্যই সফল হয়নি। ভবিষ্যতে হলেও হতে পারে। আবার এরকমও হতে পারে যে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ করতে করতে অনৈতিক কাজটাই নৈতিক হয়ে গেছে। তোমাকে আমাকে অসম্পূর্ণ জ্ঞান দিয়ে সৃষ্টি করার বিষয়টা হয়তো নৈতিক। এই ক্ষেত্রে সবকিছু আমাদের মেনে নিতে হবে। তাই বলে পারিবারিক ভালোবাসার আর বন্ধনের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমাদের যথাযথ জ্ঞান দেওয়া হবে না? এটা কি ঠিক? কখনোই ঠিক না। এজন্যই আমি বলছি, আমরা আমাদের সন্তানদের সত্যিকারের আদর্শে বড় করে তুলব। তারা প্রকৃতিকে ভালোবাসবে, সত্যকে ভালোবাসবে, পরিবারকে ভালোবাসবে, সমাজকে ভালোবাসবে, ভালোবাসবে মানুষ আর প্রকৃতিকুলের প্রাকৃতিক বৈশিষ্ট্য আর সক্রিয়তাকে। আমি তোমার সাথে একমত নিরি। সত্যি আমাদের প্রকৃতিকে ভালোবাসা উচিত। প্রকৃতিকে কখনো বিকৃত করা উচিত নয়। জোর করে পরিবর্তন করাও উচিত নয়। আমার বিশ্বাস বড় হলে আমাদের সন্তানেরা তোমার মতোই কথা বলবে। সত্যি ওরা একদিন সবকিছু আবার সে আগের মতো করতে পারবে, যেখানে সবকিছুই হবে আসল। ওই সময়ে যা কিছু কৃত্রিম সবকিছুই ধ্বংস হয়ে যাবে। নীরু একটু চুপ থেকে হঠাৎই প্রশ্ন করলো, নিরি, আমরা কৃত্রিম নাকি আসল? প্রশ্নটা শুনে নিরি থমকে গেল। শেষে লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমরা কৃত্রিম। কেন কৃত্রিম? কারণ আমরা সৃষ্টি হয়েছি ক্লোন ল্যাবে। আমরা জানি না কে আমাদের বাবা মা, কি আমাদের পুরো পরিচয়। এরকম আলোচনা আগেও একবার আমরা করেছিলাম। তাহলে আমাদের সন্তানেরা যখন প্রাকৃতিক সবকিছুর জন্য আন্দোলন করবে, তখন ওরা আমাদের বিরুদ্ধেই করবে। আমরা কৃত্রিম বলে কি আমাদের হত্যা করবে? নিরি চুপ হয়ে গেল। কিছুক্ষণ রো আর রির দিকে তাকিয়ে থেকে শেষে মাথা উঁচু করে বলল, প্রাকৃতিক সন্তানেরা হলো আসল মানুষ। তারা কখনোই মানুষকে হত্যা করবে না। আর তাদের বাবা মাকে তো নয়। তারপরও যদি করে, আমরা হাসি মুখে সবকিছু মেনে নেব। কারণ আমরা নিজেরাও চাই পারিবারিক সামাজিক বন্ধনের মাধ্যমে পৃথিবীতে সত্যিকারের শান্তি ফিরে আসুক। তাতে যদি আমাদের নিজেদের জীবনকে উৎসর্গ করতে হয়, করব। নীরও কিছু বলল না, চুপ থাকলো। নীরে এবার নীরকে ধাক্কা দিয়ে বলল, চলো যাই, সন্ধ্যা হয়ে এসেছে। নীরু এবারও কিছু বলল না। নীরির মতো তার নিজেরও মনে হচ্ছে কোথায় যেন একটা খটকা আছে, তবে খটকাটা যে কি সেটা সে ধরতে পারছে না।
নীরো আর নীরের পরিচয়ের ৪ বছর অতিবাহিত হয়েছে। রো এবং রি দুজনেই এখন অনেক বড়। তারা সারা দিন হেসে খেলে ছুটে বেড়ায় শূন্য নিয়ে। তাদের সঙ্গী অন্য 5 পুরুষ শিশু যাদের বয়স 10 বছর। এই 5 ক্লোন পুরুষ শিশু রো এবং রি সবাইকে নিয়ে দিন ভালোই কাটে নীরে। নীরো সকালে খাবার সংগ্রহের জন্য গেলেও দুপুরের আগে ফিরে আসে। তারপর খাওয়া দাওয়া শেষে নীরও যোগ দেয় শিশুদের সাথে। বিশেষ করে বিকেলে সবার সন্তুষ্টির জন্য তাকে অনেক খেলা খেলতে হয়। আজ নীরিও খেলেছিল সবার সাথে। এমন সময় দলনেতা দিওফ এসে নীরোকে ডাক দিল। নীরোর পাশাপাশি নীরিও এলো। দিওফ দুজনের উপর চোখ বুলিয়ে নীরোকে উদ্দেশ্য করে বলল, নীরো, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। তুমি জানো আমার বয়স এখন 50। পৃথিবীর উপরে যার অধিকার আমার সৃষ্টি হয়েছে, তাই আমি উপরে যাব। অন্য সবাইকে আমার সাথে যেতে চাচ্ছে। আমি তাদের নিষেধ করে ঠেকিয়ে রাখতে পারছি না। তোমার আর নীরির সংসার দেখে তারা এতটাই অভিভূত যে সকলের সংসার করতে চায়, বাবা হতে চায়। তাই সবাই আমার সাথেই যাচ্ছে। আর এখন বাধা দেওয়ারও কেউ নেই। কারণ তোমরা জানো রোবটেরা ধ্বংস হয়ে গেছে। গত 4 বছরে একবারের জন্য কোনো রোবটকে দেখা যায়নি। নীরও কিছু বলার আগেই নীরি বলল, কিন্তু উপরে গেলে নারীরা তোমাদের হত্যা করবে। আমি জানি না আমাদের ভাগ্য কি আছে, কিন্তু কেউ আর এখানে থাকতে চাচ্ছে না। তাছাড়া এখানে আমাদের কোনো ভবিষ্যৎ নেই। আমরা আমাদের নতুন ভবিষ্যতের জন্য নিজেরাই যাত্রা শুরু করতে চাচ্ছি। কিন্তু এই শিশুদের কি হবে? ওরাও আমাদের সাথে যাবে। প্রথমে ভেবেছিলাম রেখে যাব, পরে চিন্তা করলাম একই সাথে থাকি। কারণ ওদের স্বভাব চরিত্র সব আমাদের মতো। আমাদের সাথে ওদের মিল বেশি। তাছাড়া ওদের প্রতি আমার বিশেষ দায়িত্ব আছে, এই জন্য সাথে রাখতে চাচ্ছি। বাচ্চাদের জন্য অতিরিক্ত ঝুঁকি হয়ে যাবে। তাছাড়া পথও তোমাদের অচেনা। তো ঝুঁকি তো নিতেই হবে। এছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। আর যেহেতু সুড়ঙ্গটা আমরা চিনি, কোনো অসুবিধা হবে না। পৃথিবীর উপরে কোনো না কোনো ভাবে পৌঁছাতে পারবো। এবার নীরব বলল, আমার কেমন যেন ভয় হচ্ছে দিওফ। তুমি শিশুদের রেখে যাও। না, রাখবো না। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। আর ভয়ের কিছু নেই। কপালে যা আছে তাই হবে। আমরা একসাথে ছিলাম, আশা করছি আবার একসাথে হব। তো যদি তোমাদের পৃথিবীর উপরে নিতে পারি, সেটা হবে আমাদের জন্য অনেক বড় এক সাফল্য। তোমরা কবে যেতে চাচ্ছ? আগামীকাল সকালে। তাহলে তো আর সময় নেই। না, আর দেরি করতে চাচ্ছি না। আমাদের সবার প্রয়োজনীয় প্রস্তুতি শেষ। 15 দিনের খাবার পানি নিয়ে নিয়েছি। খাড়া পথে ওঠার জন্য সাথে প্রয়োজনীয় দড়ি, মই সহ আর যা যা দরকার সবকিছুই নিয়েছি। যদি দেখি পাথর পড়ে পথ আটকে গেছে, সেইগুলো সরানোর জন্য সরঞ্জামাদিও রেখেছি। নীরি জানিয়েছে আমরা 12 কিলোমিটার নিচে আছি। আশা করছি সবকিছু ঠিক থাকলে 12 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের খুব বেশি দিন লাগবে না। কি বলো নীরি? নীরি চিন্তিত ভঙ্গিতে বলল, আমি মনে প্রাণে চাই তোমরা দ্রুত পৃথিবীর উপরে উঠবে এবং নারীদের সাথে একটা সুন্দর সম্পর্ক স্থাপন করবে। তবে আমি আগের মতোই বলবো, উপরের নারীদের নিষ্ঠুরতা তোমরা দেখোনি। ওরা যে কি পুরুষ বিদ্বেষী, না দেখলে বুঝবে না। আর আমি সবচেয়ে বেশি চিন্তিত শিশুদের নিয়ে। আমার অনুরোধ, তোমরা ওদের নিও না, পরে এসে নিয়ে যাও। না নেরি, এই অনুরোধ করো না। আমি ওদের জিজ্ঞেস করেছিলাম ওরা যেতে চায় কিনা। সবাই যেতে চায়। ছোট হলো এখানে কেউ থাকতে চায় না। ওরা শিশু, ওরা ঝুঁকে কি বুঝবে। আমি সত্যিই খুব শঙ্কিত। তুমি আমাদের ভালোবাসো বলেই তুমি শঙ্কিত। তবে আমরা আশাবাদী যে নারীদের আমরা সবকিছু বোঝাতে পারবো। তুমি আর নীরু যেভাবে একে অন্যকে ভালোবাসো, আমার বিশ্বাস আমরা সেরকম একটা ভালোবাসার সম্পর্ক উপরে নারীদের সাথে স্থাপন করতে পারবো। আমি সেই প্রার্থনাই করব। তোমার পক্ষ থেকে আর কোনো উপদেশ আছে কি?
আমি তোমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলবো, কারণ তোমাদের আত্মরক্ষার জন্য কিছু নেই। অথচ পৃথিবীর উপরে নারীদের কাছে সব ধরনের অস্ত্র আছে। এজন্য এমন কিছু করবে না যেন সবাই বিপদে পড়ে। পরিস্থিতি প্রতিকূল দেখলে সবাই দ্রুত নিচে চলে আসবে। তা আসবো, কিন্তু এই নিরিনও একসময় ধ্বংস হয়ে যাবে। নিরি চোখ বড় বড় করে বলল, কি বলছো? হ্যাঁ, রোবটেরা বলতো কোনো কারণে তারা ধ্বংস হয়ে গেলে নিরিন 100 বছর টিকে থাকবে। তারপর এখানকার সব কিছু ধ্বংস হয়ে যাবে। তখন কি হবে? এটা তো ভাবিনি। এজন্যই আমরা উপরে যাচ্ছি। যদি 100 বছরের আগে আমরা সবাই মারা যাব, তারপরও যদি কোনো কারণে বেঁচে থাকি, তখন নিজেকে রক্ষা করব কিভাবে? এজন্য উপরে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। যাই হোক, আমরা আগামীকাল সকালে রওনা দিচ্ছি। তোমরা আমাদের জন্য প্রার্থনা করো। কথাগুলো বলে ডিওফ চলে গেল। নিরি এবার বিড়বিড় করে বলল, সত্যি 100 বছর পর নিনিন ধ্বংস হয়ে যাবে? হ্যাঁ নিরি, রোবটেরা এরকমই বলেছিল, উত্তরে বলল নীরু। তাহলে তো খুবই চিন্তার বিষয়। আমাদের সন্তানদের কি হবে? আমার পেটে আবার তোমার সন্তান এসেছে। আগামী 1 মাসের মধ্যে ওর জন্ম হবে। ওর ভবিষ্যৎ এবার কি হবে? আমিও এই বিষয়েই চিন্তিত। সেক্ষেত্রে আমাদেরও উপরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুমি ঠিকই বলেছ। যেভাবে হোক পৃথিবীর উপরে আমাদের স্থান করে নিতেই হবে। তা না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা যতই ভাবি কিংবা কল্পনা করি যে আবার আমরা সমাজবদ্ধ হয়ে পরিবারের বসবাস করব, এই নিয়ে সেটা সম্ভব হবে না। নীরি কথাগুলো শুনলো, আর কিছু বলল না। ধীর পায়ে সামনে শিশুগুলোর দিকে এগিয়ে গেল। 7টি শিশুর মধ্যে 6টি ছেলে এবং 1টি মেয়ে। এই 7টি শিশুর মধ্যে তার নিজের 2 সন্তান শুধু নিয়ে থাকবে। বাকি 5জন শিশু আগামীকাল চলে যাবে। ভাবতেই বুকটা হু হু করে উঠল নীরির। সে একে একে সবাইকে কাছে ডেকে আদর করলো। পরের দিন সকালে সবাই পৃথিবীর উপরে ওঠার উদ্দেশ্যে রওনা দিল। তাদের প্রথমে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিনিনের শেষ প্রান্তে সুড়ঙ্গের কাছে যেতে হবে। তারপর সুড়ঙ্গের মধ্য দিয়ে উপরে উঠতে হবে। সবকিছু ঠিক থাকলে চতুর্থ কিংবা পঞ্চম দিনেই তারা পৃথিবীর উপরে উঠবে। নীরু এবং নীরি তাদের বিদায় দিতে সুননিন থেকে প্রায় 100 পিলার পর্যন্ত এলো। তারপর আবার ফিরে এলো সুননিনে। সবাই চলে যাওয়ায় সুননিনকে এখন শূন্যই মনে হচ্ছে নীরির কাছে। এখন এখানে প্রাণ বলতে মাত্র তারা 4 জন। অবশ্য নবাগত আর একজন আসছে। তার কেন যেন মনে হচ্ছে আবার তার 2টো বাচ্চা হবে। সেক্ষেত্রে নবাগত 2টি শিশু হবে। প্রায় 15 দিন পর নিরি বিছানায় পড়ে গেল। আগের মতোই পেটের মধ্যে আবার তার ব্যথা শুরু হয়েছে, বমিও হয়েছে। পেটের মধ্যে নতুন সন্তানের নড়াচড়াও উপলব্ধি করে সে। মাঝে মাঝে হাত দিয়ে বুঝতে চেষ্টা করে কোথায় বাচ্চাটির মাথা আর পা রয়েছে। তারপর নিজে নিজেই খিলখিল করে হেসে ওঠে। নীরও নবাগত সন্তান নিয়ে নানা রকম দুষ্টুমি করে। কান পেতে বোঝার চেষ্টা করে পেটের মধ্যে বাচ্চাটি কোনো কথা বলছে কিনা। বাচ্চাটি দেখতে কেমন হবে অনুমানের উপর নানা রকম কথা বলে। ওই কথাগুলো শুনতে নীরের খুব ভালো লাগে। সময়টা পড়ন্ত বিকেল। নীরি ঘরের মধ্যে শুয়ে আছে। রো আর রি ঘরের খেলাধুলা করছে। নীরু গিয়েছিল ফল আনতে, কিন্তু ফল না এনে হতদন্ত হয়ে ছুটে এলো। নীরুকে হাঁপাতে দেখে নীরি বলল, কি হয়েছে, তুমি হাঁপাচ্ছ কেন? নীরু চোখ বড় বড় করে বলল, সর্বনাশ হয়েছে নীরি। কি হয়েছে? প্রায় 20-25 জন নারী আমাদের এই শূন্য নিরিনের দিকে আসছে। কি বলছো? হ্যাঁ, তোমরা যেমন সামরিক পোশাক ছিল, ওদের সবারই সামরিক পোশাক পরা, হাতে লেসার গান সহ আরো অনেক অস্ত্র। এখন হ্রদের কিনারে আছে। এখানে আসতে সময় লাগবে না। নীরি বিস্মিত কণ্ঠে বলল, তার মানে ওরা নিরিনের কথা জেনে গেছে। তাই তো মনে হচ্ছে। এখন কি করব? তুমি তাড়াতাড়ি রো আর রিকে নিয়ে জঙ্গলের মধ্যে লুকাও। তুমি?
আমি নড়াচড়া করতে পারবো না। যেহেতু ওরা পৃথিবীর উপর থেকে এসেছে, আমার বিশ্বাস ওরা আমার কোনো ক্ষতি করবে না। আমি আগে ওদের সাথে কথা বলি, তারপর তোমাকে খুঁজে বের করব। আমি তোমাকে একা রেখে যেতে পারবো না। আমি যা বলছি তাই করো। ওরা তোমাকে দেখা মাত্র হত্যা করবে। রোরিকে নিয়ে তুমি এখনই পালাও। কোথাও লুকিয়ে যাও, আর দেরি করো না। না নিরি, না। প্লিজ নিরো, আমার কথা শোনো। আমাদের সন্তানের কথা চিন্তা করে অন্তত তুমি আমার এক কথাটা রাখো। তা না হলে ওদের কাউকে বাঁচানো যাবে না। রোরি নিষ্পাপ, ছোট্ট শিশু। আমি কখনোই চাই না আমার ভুলের জন্য ওদের মৃত্যু হোক। আমি নিরির কথা শেষ না হতে দূরে একটা ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ হলো। নিরি এবার খুব আকুতি নিয়ে বলল, নিরো, আর দেরি করো না। ওদের নিয়ে পালাও। ওরা খুব ভয় পাচ্ছে। যাও, ওদেরকে রক্ষা করো। নীরও বুঝতে পারলো নীরির কথা তাকে শুনতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। বিস্ফোরণের শব্দ শুনে এর মধ্যে রোরি দুজনেই কাঁদতে শুরু করেছে। নীরও তার বড় জোর দিয়ে বলল, নিরি, তোমাকে এভাবে ফেলে রেখে আমরা যেতে ইচ্ছে করছে না। নিরি টেনে টেনে বলল, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, এজন্যই তোমার যেতে ইচ্ছে করছে না। আমি কথা দিচ্ছি, যেভাবেই হোক আমি ওদের বুঝিয়ে একটা সমাধান বের করব। আমি এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে গেলেও আবার একত্রিত হব। আবার আমরা এক সমাজে, এক পরিবারে বসবাস করব। তারপর ঈদের পাড়ে বেড়াতে যাব, ফুলের বাগানে ছুটে বেড়াবো, দূর পাহাড়ে ঘুরতে যাব। আমাদের জীবনটা হবে আগের মতোই সুন্দর। আমার খুব কষ্ট হচ্ছে নিরি। আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু কোনো উপায় নেই। যাও নিরো, যাও, রোরিকে বাঁচাও। কথাগুলো বলেই নিরি রো আর রিকে কিছুক্ষণের জন্য বুকে টেনে নিল। রোরি এতক্ষণ সব কথাই শুনছিল। চলে যাওয়ার সময় তারা এমন ভাবে কাঁদতে লাগলো যে নিরো আর নিরিকে ওই চোখের পানি আটকে রাখতে পারল না। নিরো, রো এবং রি চলে যাওয়ার পর কতক্ষণ পার হয়েছে নিরি বলতে পারবে না। হঠাৎ বাইরে নিরি ডাক শুনে নিরির সমস্ত শরীর কেঁপে উঠল। সে বুঝতে পারল এই ডাক পৃথিবীর নারীদের। সম্ভবত ওরা তার হাতে স্থাপিত বায়োডিজিটাল আইডেন্টিফায়ারের সংকেত পেয়েছে। এখন নিজেকে লুকিয়ে রাখার কোনো অর্থই হয় না। বুঝতে পেরে আবার ডাক শুনতেই উত্তর দিয়ে বলল, আমি এখানে। কে? লেসার গান হাতে সামরিক পোশাক পরা দুজন নারী ভিতরে ঢুকলো। সামনের জন বলল, আমি জয়না, তোমাকে উদ্ধার করতে এসেছি। আমাদের ধারণা ছিল তুমি মারা গেছো, কিন্তু দেওফের কাছ থেকে জানতে পেরেছি তুমি বেঁচে আছো, তাই তোমাকে উদ্ধার করতে এসেছি। নিরি বিড়বিড় করে বলল, দিওফের সাথে তোমাদের দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে, এ বিষয়ে পরে কথা বলবো। এখন তুমি আমাদের সাথে পৃথিবীর উপরে যাবে। না, আমি পৃথিবীর উপরে যাব না। সাইফার নির্দেশ তোমাকে নিয়ে যাওয়ার, এজন্য আমরা এই অভিযানে এসেছি। তোমাকে আমাদের নিয়ে যেতে হবে। নিরি এবার জোর গলায় বলল, আমি তোমাদের সাথে যাব না। তোমরা পৃথিবীতে ফিরে যাও। তোমাকে যেতেই হবে। না, আমি যাব না। তোমরা যাও এখান থেকে। বেশ ধমকের সাথে কথাগুলো বলল নিরি। জৈনা এবার কঠিন গলায় বলল, আমাকে ধমক দেবে না। আমাদের কাজ আমাদের করতেই হবে। তুমি যদি আমাদের সাথে না যাও, তাহলে তোমাকে আমরা অন্যভাবে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাবে? জৈনা ইশারা করতেই দ্বিতীয় মেয়েটি এগিয়ে এলো। এর মধ্যে আরো 3জন মেয়ের ঘরে ঢুকেছে। এই 4জনের 3জন নিরির দুটো হাত চেপে ধরলো, আর জৈনা একটা ইঞ্জেকশন বের করে সেটা নিরির শিরায় প্রবেশ করিয়ে দিল। নিরি চিৎকার করে উঠলেও কোনো লাভ হলো না। 20 সেকেন্ডের মাথায় সে জ্ঞান হারালো। জৈনা আর অপেক্ষা করলো না, সাথে সবাইকে নির্দেশ দিল নিরিকে তুলে নেওয়ার জন্য। জ্ঞান ফিরল নিরির। পিট পিট করে তাকালো। চোখে সবকিছু স্পষ্ট হতে সে দেখল সে মাঝারি আকৃতির একটা রুমের মধ্যে আছে, যেখানে সবকিছু সাদা। রুমটাকে দেখে সে অনুমান করলো হাসপাতালের কোনো কেবিন হবে।
কারণ যে বেডটির উপর সে শুয়ে আছে সেটির রঙও সাদা, এবং হাসপাতালে সাধারণত এরকম বেডই থাকে। চারপাশে অবশ্য কাউকে সে দেখতে পেল না। দরজা খোলার শব্দ শুনতেই নিরি সাদা চাদরটা শরীরের উপর টেনে নিল। দরজার দিকে তাকাতেই দেখে ভিতরে সাইফা ঢুকছে। সাইফা এসে নিরির বেডের পাশে চেয়ারে বসল, তারপর মিষ্টি হেসে বলল, কেমন আছো নিরি? নিরি প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, তুমি আমাকে ধরে এনেছো কেন? সাইফা অবাক হয়ে বলল, তোমাকে ধরে আনলাম কোথায়? তোমাকে তো উদ্ধার করলাম। 4 বছর তুমি নিখোঁজ ছিলে। আমি তো আসতে চাইনি। কেন? তা তোমাকে বলতে হবে কেন? আমাকে বলবে না তো কাকে বলবে? আমি তোমাদের কমান্ডার। তোমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তাই যদি হয় তাহলে আমাকে যেখানে থেকে এনেছো সেখানে রেখে এসো। নিনিনে? হ্যাঁ। তুমি নিনিনের নাম জানলে কিভাবে? দিয়ফ বলেছে। দিয়ফের সাথে যারা ছিল সবাই ধরা পড়েছে। ওদেরকে তুমি আটক করেছো? হ্যাঁ, আটক করেছি। তুমি জানো পুরুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি অবাক হয়েছি জেনে যে ভূগর্ভে এতগুলো পুরুষ বেঁচে ছিল। আর রোবটেরাও বা কেন পুরুষদের এভাবে বাঁচিয়ে রেখেছিল সেটাও একটা রহস্য। তার থেকে বড় কথা, তুমি পুরুষদের মধ্যে বেঁচেছিলে কিভাবে? এটা আমার কাছে আরো বড় রহস্য। আমি পুরুষদের মধ্যে বেঁচেছিলাম কারণ তাদের মধ্যে কেউ একজন আমাকে ভালোবেসেছিল। আমি শুনেছি, সবই শুনেছি। তোমাকে যে ভালোবেসেছিল তার নাম নীরো। শুনেছি তোমাকে দিয়ে দুটো বাচ্চাও জন্ম দিয়েছে। প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু এখন করছি, কারণ তোমার পেটে আরো একটা বাচ্চা আছে, তবে এটা বিকৃত। নীরি অবাক হয়ে বলল, বিকৃত মানে? বিকৃত মানে বিকৃত চেহারা। তুমি জানো পৃথিবীতে এখন সব মানুষের অর্থাৎ নারীদের চেহারা একই রকম, তোমার কিংবা আমার মতো। তোমার পেটে যে বাচ্চাটা আছে ওটা মেয়ে, তবে চেহারা আমাদের মতো নয়, অনেকটাই ভিন্ন। ওর চেহারা নিরো আর আমার মতো, আমাদের চেহারার সংমিশ্রণে ওর চেহারা হওয়ার কথা। এজন্যই বলছি বিকৃত চেহারা। তুমি জানো ক্লোন ল্যাবে যেসব নারী শিশুদের আমরা তৈরি করি, ওদের মধ্যে যেগুলো চেহারা আমাদের মতো হয় না সেগুলোকে বিকৃত চেহারা ধরা হয়। তখন ওদের একমাত্র পরিণতি হয় মৃত্যু। কারণ পৃথিবীতে বিকৃত চেহারার কারোর বেঁচে থাকার অধিকার নেই। তোমার পেটে যে বাচ্চাটা আছে সেটার চেহারাও বিকৃত, তাই ওকেও হত্যা করা হবে। নিরি বিস্ফারিত চোখে বলল, কি বলছো তুমি? হ্যাঁ নিরি, পুরুষেরা কিভাবে নারীর পেটে বাচ্চা জন্ম দেয় সে সম্পর্কে আমার স্পষ্ট ধারণা নেই। তবে এইটুকু বুঝতে পারছি নিরো নামের এই পুরুষটি তোমার সর্বনাশ করেছে। পুরুষেরা এভাবেই নারীদের সর্বনাশ করে, নারীদের চরম কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে সন্তানের জন্ম দেয়। পুরুষদের অপছন্দ করার এটা অন্যতম একটা কারণ, যে তোমাকে এভাবে জন্ম দিয়ে দুটো বাচ্চার জন্ম দিতে বাধ্য করেছে। আমি যদি তাকে পাই, মানে নিরোকে পাই, তাহলে ওকেও আমি একই যন্ত্রণা দেব। পৃথিবীতে ওর কোনো চিহ্নই আমি রাখবো না। এ কারণেই তোমার পেটের বাচ্চাটিকে হত্যা করা হবে। নিরি চিৎকার করে উঠে বলল, না, তুমি আমার বাচ্চাকে হত্যা করবে না। তোমার কি মাথা ঠিক আছে নিরি? কি যাতা বলছো? অসুন্দর বিকৃত একটা বাচ্চাকে পৃথিবীতে রাখতে চাচ্ছ কেন? ও অসুন্দর না, সুন্দর হবে, সত্যিকার মানুষ হবে, আমাদের মতো ক্লোন হবে না। তুমি আসলে পাগল হয়ে গেছো। তোমার কথার আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। আমরা যেখানে সুন্দরকে লালন করছি সেখানে তুমি অসুন্দরকে পূজা করছো। এটা বোকামি ছাড়া আর কিছুই না। তোমার কাছে বোকামি হতে পারে, কিন্তু আমার কাছে এটাই সঠিক। আমাকে নিয়ে পৌঁছে দিয়ে এসো।
আমি সেখানেই থাকতে চাই, নীরোর কাছে যেতে চাই। সাইফা বিরক্ত হয়ে বলল, তুমি আমার সামনে এ কথা বলেছ, ভালো কথা, অন্য কারোর সামনে বলো না। নারী হয়ে পুরুষকে কামনা করা কত বড় অপরাধ তুমি জানো? হ্যাঁ, আমি জানি, কিন্তু তারপরও আমি আমার পুরুষকে চাই, নীরোকে চাই। কেন চাই জানো? এই জন্যই চাই যে একজন নারী কখনো একজন পুরুষকে ছাড়া বাঁচতে পারে না। আমরা বেঁচে আছি না? না, তোমরা বাঁচার মতো বেঁচে নেই, তোমরা বেঁচে থেকেও মৃত্যু। একজন পুরুষ নারীর জন্য কতটা গুরুত্বপূর্ণ তা তুমি পুরুষের সান্নিধ্যে না পেলে বুঝবেই না। নারী ও পুরুষ যে পরস্পরের পরিপূরক তাও তুমি অনুধাবন করবে না। অনুধাবন করতে হলে তোমাকে পুরুষের সান্নিধ্য পেতে হবে, পুরুষের মনকে বুঝতে হবে, পুরুষকে ভালোবাসা পেতে হবে, পুরুষের সন্তানকে নিজের পেটে ধারণ করতে হবে, সন্তানের সবচেয়ে প্রিয় সেই মা ডাক শুনতে হবে। তা হলে তুমি বুঝবে জীবন কত সুন্দর, জীবন কত মধুর, জীবন কত আনন্দময়। সাইফা অবাক হয়ে বলল, তুমি বেশ আবেগপ্রবণ হয়ে যাচ্ছ। কারণ পুরুষ আমাকে আবেগপ্রবণ হতে শিখিয়েছে, পারিবারিক সামাজিক বন্ধনে আবদ্ধ হতে শিখিয়েছে, জীবনের সত্যকে জানতে শিখতে প্রতিষ্ঠা করতে শিখিয়েছে। তুমি কি তাহলে বলতে চাচ্ছ আমরা মিথ্যের মধ্যে আছি? শুধু মিথ্যেই না, চরম মিথ্যা আর কৃত্রিমতার মধ্যে আছো। কৃত্রিমতা? হ্যাঁ, কৃত্রিমতা। কারণ তুমি আমি সত্যিকারের মানুষ না। মানুষের যে সক্রিয়তা, নিজস্বতা থাকা দরকার, তার অনেক কিছুই আমাদের মধ্যে নেই। এজন্য আমরা অসম্পূর্ণ, অপূর্ণ। আমাদের এই অপূর্ণ জীবনে শুধু পুরুষরাই পূর্ণতা দিতে পারে। তুমি কথায় কথায় পুরুষের কথা বলছো কেন? কারণ আগেই বলেছি নারী পুরুষ একে অন্যের পরিপূরক। পুরুষের সান্নিধ্যে, স্পর্শ, ভালোবাসা ছাড়া নারীর কোনো জীবন হতে পারে না। তুমি আমি এগুলো জানি না, কারণ আমাদের জানতে দেওয়া হয়নি। আমাদের সৃষ্টি করার সময় আমাদের মস্তিষ্কে অনেক কিছু সন্নিবেশিত করা হলেও পুরুষের গুরুত্বকে সন্নিবেশন করা হয়নি। ভাগ্যক্রমে পুরুষের সান্নিধ্যে এসে আমি সব জেনেছি। আমাকে তুমি এইখানে রেখো না সাইফা, আমাকে আবার নীরোর কাছে ফিরিয়ে দাও। তুমি অবাস্তব কথা বলছো। তুমি যা বলছো তা কোনো দিন সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমি নীরোকে খুঁজে বের করে হত্যা করার জন্য একটা দলকে নির্ণয়ে পাঠিয়েছি। নীর চিৎকার করে উঠে বলল, না, তুমি তা করতে পারো না। তুমি নীরকে হত্যা করতে পারো না। সাইফা নীরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, নীরি, তুমি শান্ত হও। সাময়িকভাবে তুমি এখন হয়তো অস্থিরতায় ভুগছো, এক সময় দেখবে সব ঠিক হয়ে গেছে। নীরো কিংবা তোমার সন্তানের জন্য তোমার তখন আর খারাপ লাগবে না। তুমি কি সত্যি আমার সন্তানকে হত্যা করবে? হ্যাঁ, করতেই হবে। কারণ আগেই বলেছি বিকৃত চেহারার কাউকে আমরা এই পৃথিবীতে রাখবো না। আর তোমার সন্তানের চেহারা যে বিকৃত তা আমি প্রমাণ করব। তো শরীর পরীক্ষা করার সময় আলট্রাসোনোগ্রামে সেটা এর মধ্যে ধরা পড়েছে। নির্বার হঠাৎই নরম হয়ে বলল, না সাইফা, তুমি এরকম করবে না, আমার সন্তানকে হত্যা করবে না। আমার হাতে আর সময় নেই। তোমাকে অপারেশন থিয়েটারে নেওয়ার জন্য 4জন নার্স চলে এসেছে। তোমার পেটে কেটে বাচ্চাটিকে বের করতে হবে, তারপর ওকে হত্যা করা হবে। নীর এবার কেঁদে উঠে বলল, না, আমার পেট কাটবে না, আমার পেট কাটবে না, আমি সন্তান জন্ম দিতে পারি। ওটা অনেক প্রাচীন কষ্টদায়ক পদ্ধতি। আমি কষ্ট সহ্য করতে পারি, আগেও করেছি। হু হু করে কেঁদে উঠে বলল নিরি। সাইফা ঝুঁকে এসে বলল, তোমাকে যে আমরা কষ্ট দিতে চাই না। না সাইফা, না, আমি। নীরের কথার মাঝেই নার্সরা তার বেডটিকে ঠেলে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যেতে শুরু করলো। অপারেশন থিয়েটার পাশেই। এখানে কয়েকজন নারী ডাক্তারকে দেখে নীরের খুব মিনতি করে বলল, আমাকে তোমরা যেতে দাও, যেতে দাও, আমরা অপারেশন, তোমরা প্লিজ করো না। একজন ডাক্তার এসে সান্ত্বনার স্বরে বলল,
তুমি ভয় পেও না, এটা বড় কোনো অপারেশন না। এই অপারেশন আমি করতে চাই না। আমি নিজে আমার সন্তানকে জন্ম দিতে চাই। না নিরি, এরকম বলো না। আমরা থাকতে কেন তুমি অহেতুক কষ্ট পাবে? তাছাড়া তোমার সন্তান বিকৃত সন্তান, আমাদের জন্য অনেক বড় এক বোঝা। ওর জন্য তুমি কেন এতটা যন্ত্রণা ভোগ করবে? তুমি বুঝতে চেষ্টা করো, ও মানুষ, একজন প্রাকৃতিক মানুষ। এরকম খাঁটি মানুষ পৃথিবীর উপরে আর নেই। ওকে তোমরা এগুলো তোমার ভুল ধারণা। এখন বলো তুমি কি চাও? তোমাকে সম্পূর্ণ অজ্ঞান করব, নাকি শুধু তোমার শরীরের নিচের অংশ অবশ করব? নিরি এবার চিৎকার করে উঠে বলল, আমি অপারেশন চাই না, আমি নিনিনে যেতে চাই। ঠিক আছে, তুমি নিনিনে যাবে, তার আগে তোমার বাচ্চাটিকে আমাদের হত্যা করতে দাও। না না, তোমরা আমার বাচ্চাকে হত্যা করবে না। চিৎকার করে কথাগুলো বলে নিরি লাফ দিয়ে ওঠার চেষ্টা করলো, কিন্তু 4জন নার্সের কারণে সে পারল না। পাশে দাঁড়ানো ডাক্তার তখন অন্য একজন নার্সের উদ্দেশ্যে বলল, ওকে স্থির রাখা যাবে না, পাগল হয়ে গেছে, সম্পূর্ণ অজ্ঞান করতে হবে। পাশের নার্স তখন নিরির ডান হাতে শিরায় লাল একটা ইঞ্জেকশন দিল। নিরি তখনই চিৎকার করে হাত পা ছুটতে চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত আর পারল না। তার হাত পায়ের শক্তি সব নিঃশেষ হয়ে আসছে। সে স্পষ্ট দেখতে পেল তার সামনে ডাক্তার অপারেশনের যন্ত্রপাতি নিয়ে তার পেটের উপর ঝাঁপিয়ে পড়ছে। সম্পূর্ণ নিস্তেজ হওয়ার আগ মুহূর্তেও সে বিড়বিড় করে বলতে থাকলো, আমার সন্তানকে তোমরা হত্যা করো না, হত্যা করো না। ও মানুষ, সত্যিকারের মানুষ, একজন মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টাও নেই। নিরি যখন একেবারে নিস্তেজ হয়ে গেল, তখনও তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু চোখের এই পানি চারপাশে ডাক্তার কিংবা নার্স কারোর মন এতটুকুও গলাতে পারল না। বরং অপারেশনের সব ধারালো অস্ত্রপাতি নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ল নিরির পেটের উপর। তাদের উদ্দেশ্য একটাই, পৃথিবীর বুকে কোনো বিকৃত মানুষের জন্ম হবে না। আজ এ পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।